জীবনের উদ্দেশ্য এবং গুরুত্ব বোঝাতে গিয়ে চিন্তাবিদ এবং সাহিত্যিকরা জীবনকে অনেক কিছুর সাথে তুলনা করেছেন। যেমন ধরো কেউ বলেছেন যে মানুষের জীবন হওয়া উচিত ফুলের মতো, যে শুধু অন্যের জন্যই সৌরভ বিলিয়ে যাবে, নিজের জন্য ফুটবে না। আবার কেউ বলেছেন জীবন হওয়া উচিত পাহাড়ের মতো, যে অনেক দুর্যোগ মোকাবেলা করে, অনেক দুঃখ কষ্ট সহ্য করে অটল দাঁড়িয়ে থাকবে, আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। মোতাহের হোসেন চৌধুরী বলেছেন যে মানুষের জীবন হওয়া উচিত বৃক্ষের মতো বা গাছের মতো। এখন যে বিষয়গুলো চিন্তা করে তিনি মানুষের জীবনকে গাছের সাথে তুলনা করেছেন, সেই বিষয়গুলো নিয়েই এই জীবন ও বৃক্ষ প্রবন্ধটি রচিত। আমরা এখন প্রতিটা লাইন ব্যাখ্যা করতে করতে দেখব যে তিনি কিভাবে মানুষের জীবনকে বৃক্ষের সাথে তুলনা করতে চেয়েছেন এবং আমাদের বলতে চেয়েছেন যে মানুষের জীবনের মাহাত্ম্যটা উপলব্ধি করতে হলে এই বৃক্ষের দিকে আমাদের তাকানো প্রয়োজন এবং বৃক্ষ থেকে অনেক কিছু শেখারও আছে। প্রবন্ধটা তিনি শুরু করেছেন এভাবে: সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে তোলা। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন পরীক্ষার জন্য অবশ্যই, যে সমাজের কাজ কি? শুধু মানুষকে অন্ন, বস্ত্র এসব দিয়ে সহায়তা করা নয়, বরং মানুষকে বড় করে তোলা। এই বড় করে তোলা কিন্তু বয়সে বড় নয়। মানুষকে মনুষ্যত্ব বোধ নিয়ে বড় হয়ে ওঠার যে একটা সুযোগ, সেটাও কিন্তু সমাজকে তৈরি করে দিতে হবে এবং বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে তুলতে হবে। জীবনটা বিকশিত হবে। অর্থাৎ শুধু নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে না। যে জীবন অন্য মানুষের জীবন নিয়ে চিন্তা করে, যে জীবন মানুষের জীবনের সাথে সম্পৃক্ত হতে চায়, কল্যাণ নিয়ে চিন্তা করে, সেটাই হচ্ছে বিকশিত জীবন। আর এই জীবনের প্রতি আগ্রহ জাগিয়ে তোলাটাও কিন্তু সমাজের কাজ। স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। কেমন ধরনের মানুষের সংসার পরিপূর্ণ? এই সংসারটা হচ্ছে পৃথিবী বা সমাজ। তো এই যে স্বল্প প্রাণটা হচ্ছে যাদের প্রাণ অল্প, সেরকমই। তবে আমরা যাদের সোজা বাংলায় বলি ছোট লোক, যাদের আত্মাটা ছোট, তারাই হচ্ছে স্বল্পপ্রাণ। স্থূল বুদ্ধি মানে হচ্ছে যারা খুব মোটা দাগে চিন্তা করে, যারা শুধু তাদের যেসব বস্তুগত বিষয় দেখা যায় সেভাবেই চিন্তা করে, অন্তর দিয়ে চিন্তা করে না। জবরদস্তি প্রিয় যারা জোর করে মানুষের কাছ থেকে কাজ আদায় করতে চায় নিজের ইচ্ছা অনুযায়ী। তো এই সকল মানুষে এখন এই সমাজটা পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। তো এই যে ধরনের মানুষে সমাজ আজকাল ভরে গেছে, তাদের কাজটা কি? নিজের জীবনটা তো সুন্দর করবেই না, অন্যের জীবন যাতে সুন্দর না হয়, সেই পথে যা করা দরকার তারা করবে। অর্থাৎ অন্যের পথটা সুন্দর করার পথে অন্তরায় বা বাধা সৃষ্টি করবে। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। তো এই মানুষগুলো যে এরকম, যে নিজের জীবন সুন্দর করছে না, অন্যের জীবনও সুন্দর হতে দিচ্ছে না। তো এদের কারণটা কি? কারণটা হচ্ছে তারা প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি। তাদের জীবনে এই সুন্দর জিনিসগুলো অনুপস্থিত। এদের একমাত্র দেবতা অহংকার, তারই চরণে তারা নিবেদিত প্রাণ। অর্থাৎ তাদের মনের ভিতরে প্রচণ্ড অহংকার এবং আত্মগৌরব আছে। নিজেকে নিয়েই তারা সবসময় চিন্তা করে। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নিশান ওড়ানোই এদের কাজ। অর্থাৎ সবসময় এরা এমনভাবে কথা বলে যে নিজেকে বড় করার চেষ্টা এবং পরিবারকে বড় করার চেষ্টা, নিজের যে জাতির অন্তর্ভুক্ত সেই জাতিকে বড় করার চেষ্টা, এইগুলোই তার ভিতরে বা তার কথায় প্রকাশিত হয়। মাঝে মাঝে মানবপ্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলে। তো মাঝে মাঝে এই সকল লোকেরা যেটা বলে যে মানবতার কথা বলে বা সৌন্দর্যের কথা বলে, মানুষের উপকার করার কথা বলে। কিন্তু এই কথাগুলো তাদের অন্তর থেকে নয়, যে কারণে মানুষের মন স্পর্শ করে না। তারাও যেরকম উপর থেকে কথা বলে, সেরকম মানুষও সেটা শুনে যায়। তাদের এই কথাটা মানুষের হৃদয় স্পর্শ করে না। কারণ হচ্ছে বোঝা যায় যে এই বিষয়গুলো তাদের মন থেকে আসছে না, তাদের উপলব্ধিতে আসছে না। তারা শুধু বলার জন্যই বলে বা কখনো নিজেকে প্রকাশ করার জন্য বলে, নিজের সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করার জন্য বলে। এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়। তো এই সকল শ্রেণীর মানুষকে সরিয়ে আগে যাদের কথা বর্ণনা করেছেন, তাদের স্থানে কেমন মানুষ দরকার? অর্থাৎ সমাজটা আজকাল যে ধরনের মানুষে পরিপূর্ণ, এদেরকে সরিয়ে এমন মানুষ এনে দিতে হবে
যাদের হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি, যারা মানুষের অধিকার, মানুষের কর্তব্য নিয়ে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে পারবে এবং যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, জীবনের যে আরো অনেক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে, সেই বিষয়টাই তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল নয়, গতি আছে সজীব বৃক্ষ, যার বৃদ্ধি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। অর্থাৎ ওই সকল মানুষকে সরিয়ে এমন মানুষ এনে দিতে হবে যাদের কাছে জীবনটা কেবল যান্ত্রিক নয়, বরং জীবনের প্রতীক হবে বৃক্ষ। তিনি এখন শুরু করেছেন যে মানুষের জীবনের প্রতীকটা আসলে বৃক্ষ হওয়া উচিত বা বৃক্ষের মতো হওয়া উচিত। কেমন করে বৃক্ষের মতো হবে সেটার বর্ণনা তিনি এর পরে দিয়েছেন। শুরু করেছেন যে যেটা সজীব, যার বৃদ্ধি আছে, অর্থাৎ প্রাণহীন কোনো বস্তু নয় বা অচল কোনো কিছু নয়। বৃক্ষের হচ্ছে বৃদ্ধি আছে। আর এই বৃদ্ধিটা কিন্তু বৃক্ষের বেড়ে ওঠা আমরা দেখি যে সেটা কেবলই দৈহিক। কিন্তু মানুষের বৃদ্ধিটা কিন্তু শুধু দৈহিক নয়, আরো অনেক ধরনের বৃদ্ধি বা বিকাশ আছে মানুষের জীবনে। সেটাই তিনি এরপরে বর্ণনা করবেন। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার। নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। এখন বৃক্ষের জীবনের যে গতি, বৃক্ষের জীবনের গতিটা কোন দিকে? শুধু যে বৃক্ষ উপরের দিকে বেড়ে উঠছে সেটাই তার জীবনের একমাত্র গতি নয়, আরো গতি আছে। যে গতিটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, মানুষের জীবনে অবদান রাখার সাথে সম্পৃক্ত, সেই গতিটাকে উপলব্ধি করতে হবে, বিকাশকে উপলব্ধি করতে হবে। না হলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা যাবে না। অর্থাৎ না হলে বৃক্ষের জীবনের যে সার্থকতা সেটা বোঝা যাবে না। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। অর্থাৎ আমাদের বারবার বৃক্ষকে দেখে চিন্তা করতে হবে যে জীবনের সার্থকতাটা কোথায়? মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। অর্থাৎ আমরা যেটা চোখে দেখি যে বৃক্ষ প্রথমে বেড়ে ওঠে এবং তার জন্য মাটির রস থেকে সে নিজের জন্য প্রয়োজনীয় পুষ্টি টেনে নেয়। এটাই কিন্তু আমরা দেখি, অথচ এটা বৃক্ষের একমাত্র কাজ নয়। তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। তার কাজটা তখনই সার্থকতা লাভ করে যখন সেই বৃক্ষে ফুল এবং পর্যায়ক্রমে ফল আসে। নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। তো বৃক্ষ যদি ফুল না ফোটায়, ফল না ধরায়, তখন কিন্তু এই বৃক্ষের জীবনের কোনো সার্থকতা নেই, এমনটাই আমরা ধরি। তো এইভাবে যদি আমরা মানুষের জীবনের সাথে তুলনা করি যে মানুষের জীবনেও ওই ফুল এবং ফল ফোটানোর মতো, ফল ধরানোর মতো কাজ করতে হবে। মানুষের জীবনে ফল আসবে তখনই যখন মানুষ অন্য মানুষের জন্য কোনো একটা কাজ করবে। তার কোনো একটা অবদান থাকবে বৃহদার্থে, অর্থাৎ শুধু নিজের জীবনে নয়, নিজের জীবনের বাইরেও তার কোনো কাজ থাকবে। সেটাই হচ্ছে মানুষের জীবনের ফল। তো এই জিনিসগুলো যখন মানুষ প্রতীক হিসেবে গ্রহণ করবে, তখনই এই যে বৃক্ষের জীবনের যে সার্থকতার কথা বলেছে, সেই সার্থকতার সাথে মানুষ নিজের জীবনের সার্থকতা মেলাতে পারবে এবং সেই সাথে তিনি বলেছেন যে এর চেয়ে ভালো উদাহরণ হয় না। যে মানুষ এর আগে যত কিছুর সাথে তুলনা করেছেন মানুষের জীবনকে, তো বৃক্ষের সাথে যে তুলনা, এর চেয়ে চমৎকার দৃষ্টান্ত আর নেই। অর্থাৎ আমাদের জীবনের সার্থকতা বুঝতে হলে বৃক্ষের দিকেই তাকাতে হবে। অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন, ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। এ পর্যায়ে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ মানুষের জীবনকে তুলনা করেছিলেন ফুলের ফোঁটা এবং নদীর গতি। এই ২ টার সাথে তুলনা করে শেষ পর্যন্ত তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে নদীর গতির সাথেই মানুষের জীবনের সবচেয়ে বেশি তুলনা করা যায়। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় নয়। অর্থাৎ রবীন্দ্রনাথ যে বিষয়টাকে গুরুত্ব দিয়ে এই তুলনাটা করেছিলেন সেটা হচ্ছে মানুষের বেদনা। তো এই বেদনার সাথে তিনি নদীর যে একটা অন্তর্নিহিত বেদনা আছে বয়ে চলার মধ্য দিয়ে, গতির মধ্য দিয়ে যেটা উপলব্ধি করেছেন তিনি। তো সেই জিনিসটার জন্যই তিনি নদীর গতির সাথে মানুষের জীবনের তুলনা করেছিলেন। ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়। তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়। এগুলো কিন্তু রবীন্দ্রনাথের যুক্তি
এখানে মোতাহার হোসেন চৌধুরী ওই রবীন্দ্রনাথের কথাটাকেই এখানে তিনি তার ভাষায় বলেছেন যে তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ যে, "ফুলের ফোঁটা সহজ কিন্তু নদীর গতি সহজ নয়।" এই কারণেই মানুষের জীবনটাকে তিনি নদীর গতির সাথে তুলনা করেছেন যে, মানুষের জীবনটাও সহজ নয়। অনেক বাধা বিপত্তি, অনেক চ্যালেঞ্জ পেরিয়ে তাকে চলতে হয়। কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। এখানে কিন্তু মোতাহার হোসেন চৌধুরী নিজের বক্তব্য দিচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যদি ফুলের ফোঁটার সাথে অর্থাৎ শুধু ফুলের দিকে না তাকিয়ে বৃক্ষ যে ফুল ফুটাচ্ছে এই বিষয়টার দিকে লক্ষ্য করতেন তাহলে তিনি ভালো করতেন। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। অর্থাৎ রবীন্দ্রনাথ তো গাছপালা পছন্দ করতেন। এ কারণে তাকে বলা হয়েছে তপোবন প্রেমিক। তপোবন হচ্ছে এরকম একটা বন যেখানে মুনি ঋষিরা সাধনা করেন। তো রবীন্দ্রনাথের প্রকৃতির প্রতি প্রেম ছিল বলে তাকে এরকম বলা হয়েছে। তো এখানে বলেছেন যে তিনি যে এত প্রকৃতি পছন্দ করতেন, কিন্তু তিনি কেন যে বৃক্ষের দিকে না তাকিয়ে নদীর দিকে তাকালেন সেটা মোতাহার হোসেন চৌধুরী বুঝতে পারছেন না। জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোয় তা তত স্পষ্ট হয়ে ওঠে না। অর্থাৎ তিনি এবার রবীন্দ্রনাথের পক্ষেই একটা যুক্তি দিচ্ছেন যে হয়তো কেউ বলবে যে নদীর গতিতে মানুষের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, যে বাধা বিপত্তি পেরিয়ে তাকে চলতেই হচ্ছে। এই জিনিসটায় মানুষের দুঃখ যতটা বোঝা যায়, ফুলের ফোঁটার সাথে মানুষের জীবনের দুঃখবোধ এতটা মেলানো যায় না। এ কারণেই হয়তোবা তিনি নদীর গতির সাথে মানুষের জীবনের তুলনা করেছেন। উত্তরে বলব, চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। তিনি বলছেন যে, শুধু চোখ দিয়ে যেটা দেখা যায়, সেটার চেয়ে আমরা যদি মন দিয়ে দেখি, মন দিয়ে বুঝতে পারি, উপলব্ধি করি আরো গভীরভাবে, তাহলে বৃক্ষের ভেতরেও একটা বেদনা বোধ আছে, সেটাও উপলব্ধি করা যায়। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনায়ও তেমনই একটা ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত নয় কি? বৃক্ষের জীবনেও একটা বেদনা বোধ আছে এবং সেই সাথে তার সাধনায় একটা ধীর স্থির ভাব আছে। আর মানুষও সেরকমই হওয়া উচিত। বা এই সাধনাটা কি? বৃক্ষের সাধনাটা কি? বৃক্ষের সাধনা হচ্ছে ফুল ফোটানো, তারপরে ফল ধরানো এবং পর্যায়ক্রমে আবারও ফুল, ফল দেওয়া এবং নিজের বংশবিস্তার করে যাওয়া। মানুষের জন্যই শেষ পর্যন্ত এমনকি বৃক্ষের মৃত্যু হলেও সেই কাঠটাও যাতে মানুষের কাজে লাগে। অর্থাৎ এই যে একটা সাধনা এবং ধীর স্থিরভাবে আগে সে বেড়ে উঠছে, মাটি থেকে রস টেনে নিয়ে, শুরুতেই কোনো তাড়াহুড়ো নেই যে শুরু থেকেই বৃক্ষ মানুষের জন্যই দিয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। আগে সে নিজেকে পরিপূর্ণ করছে, তারপরে মানুষের জন্য করছে। এই যে একটা ধীর স্থির ভাব, এটাও মানুষের জীবনে হওয়া উচিত। আগে সে নিজেকে শিক্ষিত করবে, উপযুক্ত করে গড়ে তুলবে, তারপরে সে মানুষের জন্য কাজ করবে। এ কারণেই তিনি বলেছেন যে বৃক্ষের জীবনে যে ধীর স্থির ভাব, সেটা মানুষের জীবনেও হওয়া উচিত। অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। অর্থাৎ নদী যেমন চলছে, অনবরত চলছে, কোনো থামাথামি নেই। মানুষের জীবন এরকম হওয়া উচিত নয়। তার জীবনেও ওই যে বৃক্ষের মতো ধীর স্থির ভাব থাকা উচিত। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষেই অভিব্যক্ত, নদীতে নয়। অর্থাৎ মোতাহার হোসেন চৌধুরী অনবরত ধেয়ে চলার পক্ষপাতী ছিলেন না। তিনি নীরব সাধনার পক্ষপাতী ছিলেন, যে সাধনাটা বৃক্ষের মধ্যে আছে। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। অর্থাৎ নদীর সার্থকতাটা ওরকম বোঝা যায় না। কিন্তু বৃক্ষের সার্থকতাটা আমরা খুব ভালো করে দেখতে পারি ফুল, ফল, ছায়া এসবের মধ্য দিয়ে। নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। এই কথাটা তিনি এজন্যই বলেছেন যে হয়তো অনেকেই বলবেন যে নদীর একটা গন্তব্য আছে, যে গন্তব্যতে নদী চলে যাচ্ছে এবং মানুষেরও এরকম হওয়া উচিত। তিনি বলছেন যে ঠিক আছে, এই তুলনাটা হয়তো দেওয়া যায়, কিন্তু এটা তো আমরা সবসময় দেখতে পাই না যে নদী সাগরে পতিত হচ্ছে, যার ফলে আমরা এই তুলনা দিব। কিন্তু বৃক্ষের ফুল ফোটানো এবং ফল ধরানোর ছবি আমরা সবসময় দেখতে পাই। দোরের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি, শান্তি ও সেবার প্রাণী প্রচার করে। দোরের কাছে মানে হচ্ছে আমাদের ঘরের দরজার কাছেই বৃক্ষ আছে। অর্থাৎ আমাদের
এই জিনিসটা দেখতে হলে, বুঝতে হলে খুব বেশি দূরে যেতে হবে না। ঘর থেকেই আমরা একটা বৃক্ষ দেখতে পারি এবং দেখতে পারি সেই বৃক্ষটা অনবরত নতি, নতি মানে হচ্ছে বিনয় বা সম্মান, শান্তি ও সেবার বাণী প্রচার করে এবং বৃক্ষের ভিতরে যে একটা ধীরস্থির শান্তির ভাব আছে, একটা ছায়াময় একটা বিষয় আছে, সেটাই হচ্ছে শান্তির বাণী আর সেবার বাণী। সে মানুষের জন্য সেবা করে যাচ্ছে ফুলের মাধ্যমে, ফলের মাধ্যমে। তো আমরা ঘর থেকেই এই জিনিসগুলো দেখতে পারি। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। নদী সাগরে পতিত হওয়ায় সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। এ পর্যায়ে তিনি বলেছেন যে মানুষ যখন সাধনা করবে, সেই সাধনায় একটা প্রাপ্তিও থাকা উচিত। সাধনার মানে যে শুধু মানুষের জন্য দিয়ে যাবে এমন নয়, একটা প্রাপ্তিও থাকতে হবে। তো নদীর প্রাপ্তিটা কেমন? সে সাগরে পতিত হচ্ছে। এটাকে যদি কেউ প্রাপ্তি বলে, এটা ভুল। কারণ এটা হচ্ছে আত্মবিসর্জন। নদীর জীবনে সেরকম কোনো প্রাপ্তি নেই। কিন্তু বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে। সেই তুলনায় অর্থাৎ নদীর তুলনায় বৃক্ষের একটা প্রাপ্তি আছে যেটা আমরা খুব ভালো করেই দেখতে পারি। ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছা হয়, এই তো সাধনার সার্থকতা। অর্থাৎ বৃক্ষ যখন ফুলে ভরে যায় এবং ফল দেয়, প্রচুর ফল আসে বৃক্ষে, তখন নিজের মনেই যেন বলতে ইচ্ছা করে যে এটাই হচ্ছে বৃক্ষের জীবনের সার্থকতা। আর এই যে যেটা মানুষ গ্রহণ করতে পারছে এবং এই গ্রহণের ফলেই বৃক্ষের জীবনের সার্থকতা তৈরি হয়। বৃক্ষে প্রাপ্তি ও দান অর্থাৎ বৃক্ষের ভিতরেই প্রাপ্তিও আছে, দান আছে। মূলত সে দান করার মধ্য দিয়েই যে তৃপ্তিটা পাচ্ছে, সেটাই হচ্ছে বৃক্ষের প্রাপ্তি। সৃজনশীল মানুষেরও প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না। যা তার প্রাপ্তি তাই তার দান। তো একই বিষয় হওয়া উচিত মানুষের জীবনে যে, যে জিনিসটা সে দান করবে, তার যে কর্ম থাকবে, মানুষের জন্য অবদান থাকবে, এই জিনিসটার মধ্য দিয়েই সে আত্মতৃপ্তি পাবে। আর এটাই তার প্রাপ্তি। অর্থাৎ তার প্রাপ্তি এবং দানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়। অর্থাৎ রবীন্দ্রনাথের অনেক কবিতাতেই গাছপালার প্রসঙ্গ আছে, প্রকৃতির প্রসঙ্গ আছে, বৃক্ষের প্রসঙ্গ আছে। এই কারণে তিনি বলেছেন যে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরও বৃক্ষের দিকে কখনো তাকিয়ে এরকম চিন্তা করেছেন। কিন্তু গদ্যে তা তিনি স্পষ্ট করে বলেননি। এই জিনিসটা যে শুধু তার কল্পনা নাকি আসলেই উপলব্ধি করেছেন, গদ্যে বা কোনো প্রবন্ধে তিনি এরকম কিছু বলেননি। বললে ভালো হতো, তাহলে নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে, সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। তো তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ যদি এ ব্যাপারে একটু খোলাখুলি বলতেন আমাদের সবার জন্য ভালো হতো, আমরা বুঝতে পারতাম। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়, অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। অর্থাৎ বৃক্ষের যে নীরব ভাষা, কোনো শব্দ নেই, কিন্তু বৃক্ষের এক ধরনের সার্থকতার গান তিনি শুনতে পাচ্ছেন এবং সবাইকে বলেছেন যে আমাদেরও সেই গান শুনতে হবে অনুভূতির কান দিয়ে। যেহেতু সেটা শব্দে প্রকাশ সম্ভব নয়, তো বৃক্ষের এই সার্থকতার যে গান, নীরব গান, এটা আমাদের অন্তরের কান দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে যে এই যে মানুষের জন্য কিছু করা, এটাই হচ্ছে বৃক্ষের জীবনের সার্থকতা, যে সার্থকতা মানুষের জীবনেও পাওয়া সম্ভব। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। তাহলে জীবনের মানে হচ্ছে বৃদ্ধি আর ধর্মের মানেও তাই। এই বৃদ্ধিটা হচ্ছে বেড়ে চলা বা কোনো কিছু বড় হওয়া। তবে সেটা যে শুধু আকারের দিক থেকে সেটা না, সেটা হচ্ছে গুণগত বৃদ্ধি। অর্থাৎ মানুষের বৃদ্ধি শুধু মানুষের বয়স বা দৈহিক আকৃতির বৃদ্ধি নয়। মানুষ যখন নিজের মানবীয় গুণাবলী বৃদ্ধি করবে, মানুষের ভিতরে অন্যান্য ইতিবাচক চিন্তার বৃদ্ধি পাবে, কাজের বৃদ্ধি পাবে, সেটাই হচ্ছে তার জীবনের বৃদ্ধি। প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর। তাদের নিজেদের কোনো হাত নেই। মানুষের বৃদ্ধির উপর তার নিজের হাত রয়েছে। তো সবকিছুই বেড়ে চলছে, বৃদ্ধি পাচ্ছে। এই কারণে তিনি বলেছেন প্রকৃতিরও যা বৃদ্ধি, মানুষেরও বৃদ্ধি হচ্ছে। পার্থক্যটা হচ্ছে মানুষের বৃদ্ধির উপরে মানুষের হাত আছে। তার মানে ওই যে আগেই বলেছি গাছপালা যে বৃদ্ধি পাচ্ছে, সেটার সাথে তার কোনো হাত নেই। কারণ এটা কেবলই দৈহিক বৃদ্ধিতে সীমাবদ্ধ। কিন্তু শুধু মানুষের বৃদ্ধি দৈহিক বৃদ্ধিতে সীমাবদ্ধ নয়, এটার আরো অর্থ আছে। তোমরা একটা কথা অনেক শুনেছ যে তরুলতা সহজেই তরুলতা, পশু-পাখি সহজেই পশু-পাখি। কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবেই মানুষ। বা আরো একটা কথা আছে যে প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। এরকম অনেক কথা আছে যেটাতে বোঝা যায় যে অন্য সব
প্রকৃতির অংশ থেকে মানুষের পার্থক্যটা হচ্ছে মানুষের বিবেক আছে, আত্মা আছে, প্রাণ আছে, চিন্তা আছে। তো এই জিনিসগুলো দিয়ে মানুষ যখন নিজের কাজকে মহৎ করবে, চিন্তাকে বড় করবে, এটাই হচ্ছে মানুষের বৃদ্ধি। এই বৃদ্ধিটা কেবল দৈহিক নয়, বরং চিন্তার বৃদ্ধি এবং কাজের বৃদ্ধি। আর এখানেই মানুষের মর্যাদা, মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। এই কথাটা তিনি সরাসরি এখানে বলেছেন যে, মানুষের বৃদ্ধি শুধু দৈহিক নয়, আত্মিক, আত্মার বৃদ্ধি, মনের বৃদ্ধি। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। তো মানুষের অঙ্গের সকল জিনিসই হয়তো আগে থেকে তৈরি করা থাকে, কিন্তু এই আত্মাটা মানুষকে সৃষ্টি করে নিতে হয়, সেটা শুরু থেকে থাকে না। তো এই আত্মাটা আসলে কি? যেটা থাকলে আমরা নিজেদের মানুষ বলে মনে করতে পারি, সেটা হচ্ছে সুখ, দুঃখ, বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, সেটাই হচ্ছে আত্মা। অর্থাৎ মানুষ অভিজ্ঞতার মাধ্যমে সুখ, দুঃখ এসব উপলব্ধি করে, বুঝতে শেখে এবং অনেক কিছু বুঝতে পারার পরে তার নিজের ভিতরে যে পরিপক্কতা তৈরি হয়। পরিপক্কতা মানে হচ্ছে ম্যাচুরিটি। মানুষ বুঝতে পারে যখন নিজেকে এবং অন্য সকল কিছুকে, জীবনের অন্য বিষয়গুলো বুঝতে পারে, সেটাই হচ্ছে তার পরিপক্কতা এবং এটাই হচ্ছে এই আত্মারূপ ফল স্রষ্টার উপভোগ্য। এখন তিনি বলেছেন যে, বৃক্ষের যে ফল সেটা আমরা উপভোগ করি। আর আমাদের যে ফল, এই ফলটা হচ্ছে পরিণত আত্মা। আর এই আত্মাটা কে উপভোগ করে? স্রষ্টা। অর্থাৎ সৃষ্টিকর্তা তখনই খুশি হয়, তখনই একজন মানুষকে সে মর্যাদা দেয় বা মানুষের প্রতি সে খুশি হয়, যখন সে দেখে যে মানুষের আত্মাটা পরিণত হয়েছে। এই মানুষের পরিণত আত্মা কিন্তু ওই বৃক্ষের ফলের সাথে তিনি তুলনা করেছেন। তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়, "রিপনেস ইজ অল", পরিপক্কতাই সব। অর্থাৎ শেক্সপিয়ারের একটা উক্তি এখানে তিনি উল্লেখ করেছেন। কিং লিয়ারের একটা সংলাপ আছে এরকম যে, "রিপনেস ইজ অল", অর্থাৎ পরিপক্কতাই সব। এই পরিপক্কতা কিন্তু ওই যে আগের ম্যাচুরিটির কথা তিনি বলেছেন যে, মানুষ যখন বুঝতে পারবে অনেক অভিজ্ঞতার মাধ্যমে সুখ-দুঃখ বা মানুষের কি করণীয়, মানুষের কি কর্তব্য, মানুষের কি উদ্দেশ্য এবং জীবনের শেষে কি করা উচিত এবং মানুষের জন্য কি করা উচিত, মানুষকে কিভাবে ভালোবাসা যায়, এই সবকিছু যখন মানুষ বুঝতে পারবে, তখনই তার আত্মাটা পরিণত হয় এবং এই পরিণত অবস্থাটাই হচ্ছে জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। বৃক্ষের ফল যেমন মিষ্টি না হলে আমরা উপভোগ করি না, তো আমাদের আত্মাটাও সেরকম পরিপূর্ণ, পরিপুষ্ট এবং মিষ্টি করে গড়ে তুলতে হবে। কিভাবে মিষ্টি করা যায়? যখন মানুষের চিন্তায়, কাজে মিষ্টতা প্রকাশ পাবে বা সৌন্দর্য প্রকাশ পাবে, সে সুন্দর করে কাজ করবে, কথা বলবে, মানুষের উপকার করবে, তখনই বলা যায় যে এই মানুষের আত্মাটা পরিপূর্ণ হয়েছে, মিষ্টি হয়েছে। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন করা সম্ভব। তো কিভাবে আত্মাকে মিষ্টি করা যাবে, সেটা তিনি কিছুটা পরামর্শ দিয়েছেন এখানে, যে অনেক অভিজ্ঞতার মাধ্যমে প্রচুর প্রেম, মানুষের প্রতি প্রচুর প্রেম, ভালোবাসা থাকতে হবে। গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি করতে হবে। তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। অর্থাৎ সাধনাটাই হওয়া উচিত মানুষের উম শিক্ষার বিষয়বস্তু। বৃক্ষের সাধনা যেরকম, সেরকম মানুষের শিক্ষার বিষয়বস্তু হওয়া উচিত। বস্তু জিজ্ঞাসা বা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয় হতে পারে না। অর্থাৎ বস্তু নিয়ে মানুষ যেভাবে চিন্তা করে বা সবকিছু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা, এটা কখনো শিক্ষার প্রধান বিষয় হতে পারে না। কেননা তাতে আত্মার উন্নতি হয় না, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না, তা হয় সাহিত্য, শিল্পকলার দ্বারা। অর্থাৎ সবকিছুর যৌক্তিক ব্যাখ্যা, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বা খুব বৈষয়িকভাবে চিন্তা করে আমরা যেটা করি, সেটা কখনো মানুষের আত্মাকে পরিতৃপ্ত করতে পারে না। সেটা শুধু সাহিত্য এবং শিল্পকলার মাধ্যমে সম্ভব। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। তো শিক্ষাক্ষেত্রে যে সাহিত্য বা শিল্পকে এত মূল্য দেওয়া হয়, সেটা এই কারণেই যে এগুলো মানুষের আত্মাকে পরিণত করতে সাহায্য করে। পরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। তো যে বৃদ্ধির কথা তিনি এতক্ষণ বলেছেন, বৃক্ষের জীবনটা হচ্ছে তার সবচেয়ে ভালো নিদর্শন বা উদাহরণ। কারণ বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে শুরু করে এই যে বেড়ে ওঠা,
তারপর ফুল ফলে পরিপূর্ণ হওয়া, সেগুলো সবই বৃদ্ধির ইতিহাস। তো মানুষের জীবনটাও সেরকম উদাহরণের সাথে তিনি তুলনা করেছেন যে, অঙ্কুরিত হওয়া থেকে শুরু করে মানুষের জীবনটা আগে শৈশব থেকে পরিপূর্ণ হবে, শিক্ষায়, সভ্যতায় আগে নিজেকে প্রস্তুত করবে, তারপরে সে কাজ করে যাবে। এইখানেই তিনি ওই বৃক্ষের বৃদ্ধির নিদর্শনটা তিনি তুলনীয় মনে করছেন। বৃক্ষের দিকে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গুরু অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে। অর্থাৎ বৃক্ষের দিকে তাকালে আমরা একটা দিক থেকে অবশ্যই লাভবান হব যে বৃক্ষের জীবনের তাৎপর্য বা গভীরতা, গূঢ় অর্থ মানে হচ্ছে গভীর অর্থ। তো জীবনের যে গূঢ় অর্থ বা গভীর অর্থ কি হওয়া উচিত সেটা আমরা বৃক্ষের দিকে তাকিয়ে বুঝতে পারি। এ কারণেই বৃক্ষের দিকে তাকালে আমাদের লাভ আছে যে জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা বুঝতে পারি বৃক্ষের দিকে তাকালে। বৃক্ষ যেরকম আগে নিজে পরিপূর্ণ হচ্ছে তারপর ফল দিচ্ছে। তো এটাই হচ্ছে জীবনের অর্থ যেটা আমরা বৃক্ষের দিকে তাকালে বুঝব। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা, এই যে আত্মিক বৃদ্ধির ইশারা সেরকম না, প্রশান্তিরও ইঙ্গিত। অর্থাৎ বৃক্ষের সাথে এক ধরনের প্রশান্তির সম্পর্ক আছে। সেটা কিভাবে? অতি শান্ত সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। মানে খুব শান্তভাবে, সহিষ্ণুভাবে এক জায়গায় দাঁড়িয়ে সে তার জীবনের মাহাত্ম্য প্রকাশ করতে পেরেছে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে একই দিকে দাঁড়িয়ে আছে, একই জায়গায় দাঁড়িয়ে আছে। তারপরও সে মানুষের জীবনটা কত সমৃদ্ধ করতে পারে। এটাই হচ্ছে প্রশান্তি। বৃক্ষের জীবনের যে প্রশান্তি সেটাও তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং এ কারণেই বলেছেন যে বৃক্ষ কেবল বৃদ্ধির ইঙ্গিত নয়, প্রশান্তির ইঙ্গিত। যে প্রশান্তি মানুষ উপলব্ধি করতে পারবে তখনই যখন সে বুঝতে পারবে যে আমি যথেষ্ট করেছি। মানুষের জন্য আমার কিছু অবদান আছে। যা করার আমি করতে পারছি। তখন হচ্ছে মানুষের ভিতরে ওই প্রশান্তিটা আসবে। যে প্রশান্তিটা বৃক্ষের আছে। আশা করি কিছুটা বুঝতে পেরেছো এবং মোতাহার হোসেন চৌধুরীর ভাষায় বলতে চাই যে, গাছের দিকে তাকিয়ে থাকো। যদি কিছু বুঝতে পারো সেটা তোমাদের লাভ, শেষ পর্যন্ত সমাজের লাভ। ভালো থেকো সবাই। ধন্যবাদ।